আজ আমরা হারিয়ে গেলাম কংক্রিটের খাঁচা ছেড়ে সবুজের এক অসীম মায়াজালে, এমন এক রাজকীয় রিসর্টে যার মায়াবী রূপকথা আমাদের নজনের মনকেই এক নিমিষেই ভাসিয়ে নিয়ে গেল তার মায়াবী রূপের মাঝে। কলকাতা শহরের বুক ছেড়ে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে শাল, পিয়াল আর মহুয়ার নির্জন অরণ্য, যেখানে সময় নিজেই যেন থমকে দাঁড়িয়ে এক অদ্ভুত সুর তোলে। আজ আমাদের ভ্রমণের গল্প জয়পুর ফরেস্টের বুক ঘেঁষে দাঁড়িয়ে থাকা রূপসী হোটেল সোনার বাংলা রিসর্টের, যার ব্যালকানিতে দাঁড়িয়ে দিগন্ত জোড়া সবুজের ক্যানভাস, রাজকীয় আতিথেয়তা আর তার সাথেই শত বছরের পুরনো টেরাকোটার শহর বিষ্ণুপুরের ইতিহাসের পাতায় ঘেরা এক অজানা গল্প। চলুন আজ আপনাদের সাথে নিয়ে হারিয়ে যায় এই লাল মাটির দেশের এই অবসরণীয় আনএক্সপেক্টেড জার্নির মায়াবী যাত্রায়। ভোরের আবছা আলোয় তখনও ঘুম ভাঙেনি তিলোত্তমার। শহরের সেই শান্ত নিস্তব্ধতাকে সঙ্গী করে ঐতিহাসিক ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে থেকে শুরু হলো আমাদের 9 জন পাগলপ্রেমীর এক আনএক্সপেক্টেড জার্নির গল্প। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে আমাদের গাড়ি যখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের মসৃণ রাস্তার বুকে ডানা মেলল, জানলার বাইরে তখনও ভোরের স্নিগ্ধ বাতাস, আর ভেতরে 9 বন্ধুর সীমাহীন উল্লাস। শহরের যান্ত্রিক খাঁচা পেরিয়ে খোলা পিচ রাস্তায় এই স্বাধীনতার অনুভূতিই যেন আলাদা হয়। ঘণ্টাখানেকের এই আনন্দময় যাত্রা পার করে সিঙ্গুরের রতনপুর ওভারব্রিজের কোল ঘেঁষে আমাদের স্বাগত জানালো এক মনোরম ঠিকানা, যার নাম হোটেল লাবণ্য। চারপাশের চমৎকার পরিবেশ, ধোয়া ওঠা গরম গরম রাজকীয় ব্রেকফাস্টের আমেজ, পেট পুজো তো জমে ক্ষীর। এটা আমারটা এসে এটা হচ্ছে ছোলা বাটোরা, সাথে ডিমের একই মানে এটা ওরা একসাথেই করে দিয়েছে, নাম দিয়েছে আলাদা। আর এদিকে ম্যাডাম বাটার টোস্ট, এদিকে শনিদের ধোসা, আর আমাদের সবার ছোলা বাটোরা। একদম সব একই দেখতে, আমাদেরটা একটু বড় সাইজের, ওদিকে একটু ছোট সাইজের। আমি বলছি যখন রাধা বল্লভী বড় হয় তখন ছোলা বাটোরা হয়। আচ্ছা, ঠিক মানে টেস্টের থেকে আমরা বুঝতে পারছি এখানে, মানে এখানে সেটা প্রমাণিত। লাবণ্যতে হলো হচ্ছে রাধা বল্লভী, সে যখন বড় হয়ে যায়, অ্যাডাল্ট হয়ে যায়, সে তখন ছোলা বাটোরা হয়ে যেত। বন্ধুদের আড্ডা আর ধোয়া ওঠা ব্রেকফাস্টের মিষ্টি আমেজ কাটিয়ে এবার আমাদের সফরের আসল রোমাঞ্চ শুরু। এবার আমাদের গাড়ির চাকা সোজা গড়াবে বাঁকুড়ার ঘন শালপিয়ালের জয়পুর ফরেস্টের দিকে, আর তার সাথেই মল্ল রাজাদের ঐতিহাসিক শহর বিষ্ণুপুরের অজানা রূপকথার খোঁজে। চলো, আমরা এখন সোনার বাংলা রিসেপশনে প্রবেশ করতে চলেছি। বেশ সুন্দর জায়গাটা, ভালো লাগলো। বাকি সদস্যজনরাও আসছেন। বাঁকুড়ার জয়পুর ফরেস্ট শুধু এক টুকরো জঙ্গল নয়, এটি নিস্তব্ধতার এক অদ্ভুত মায়াজাল, যেখানে শাল আর পিয়ালের ফাঁক বলে নেমে আসে ভোরের সোনাঝরা রোদ, যেন প্রকৃতি নিজের হাতে আঁকা এক অনন্য সবুজ ক্যানভাস। বছরের পর বছর ধরে চলে এই বনের নীরবতা আর কাঁচামাটি সোদা গন্ধ, যে কোনো ক্লান্ত মনকে এক নিমিষেই যেন শান্ত করে দেয় এখানে। এই হচ্ছে আমাদের রুম। ঢোকামাত্রই আমাদের লাগেজগুলোকে এখানে সামনে রেখেছি। এটার সামনে একটা বাথরুম, পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে
আমাদের দিদিমণিরা দাঁড়িয়ে আছেন, সাথে এরকম একটা রাজকীয় বেড রয়েছে, সুন্দর, বেশ সুন্দর। কিরকম এই জায়গাটা? এই হচ্ছে আমাদের ছোট্ট লকার আর আলমারি, তার মধ্যে একটা লকার রয়েছে গোদরেজের, আর এদিকে রয়েছে একটা সুন্দর বাথরুম। কারুকার্যগুলো খুব সুন্দর করেছে। রুমটা তোমাদের পছন্দ হয়েছে? আর সামনেটা কি? ব্যালকনি? বাহ বাহ, ব্যালকনিটাও বেশ সুন্দর, এখানে বসে জিরানোর জন্য একদম আদর্শ। আর পিছনটা হচ্ছে ফরেস্ট। আর কি কি বেরোবে বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাতে এখানে বসবো, তোমাদেরকে দেখাবো। আর এই আদিম প্রকৃতির ঠিক মাঝখানেই ডানা মেলে রয়েছে রূপসী হোটেল সোনার বাংলা রিসর্ট। প্রিমিয়াম সুবিধা, বিশ্বমানের সার্ভিস আর নান্দনিক স্থাপত্যের নিখুঁত মেলবন্ধনে এটি যেন অরণ্য বিলাসের এক আদর্শ ঠিকানা। অন্তত আমার তো তেমনই মনে হলো। চারপাশে সবুজের কোল ঘেঁষে অলস সময় কাটানো, কিংবা বিকেলে চায়ের কাপে চুমুক দিয়ে বনের এই রূপ উপভোগ করা আমার কাছে এ যেন এক টুকরো স্বর্গ। সত্যি এখানে কাটানো প্রতিটি মুহূর্ত চিরদিনের মতন অমলিন হয়ে থেকে গেল আমার মনের কুঠিরে। রিসোর্টের চারপাশটা ঘুরে দেখার পর এবার সময় দুপুরের রাজকীয় মধ্যাহ্ন ভোজনের। আর তার জন্য আমরা চলে এলাম এই রিসোর্টের সবথেকে সুন্দর ও নান্দনিক ডাইনিং এরিয়াতে। আমরা সবাই বসে আছি কিন্তু কেউ খাচ্ছি না। হ্যাঁ, ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে করছে, নুডলস চলে এসছে, দুজন নুডলসের পার্টি, বাকি আমরা সবাই কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর চিলি ফিশের পার্টি, সাথে এক পাঁপড়। চাটনিটা পাইনি, আমরা রিকোয়েস্ট করেছিলাম চাটনি দেওয়ার জন্য, কিন্তু চাটনিটা পেলাম না। আমরা আস্তে আস্তে অনেক দেরি করে ফেলেছি। দুপুরের ভুরিভোজ শেষ হতেই বাইরে হঠাৎই নেমে এলো বর্ষার রিমঝিম বৃষ্টি। সত্যি বলতে এই অরণ্যবাসে এমন ব্যাকুল বৃষ্টি ছিল আমাদের জন্য একদম উপরি পাওনা। বৃষ্টির ছোঁয়ায় মনটা যেন মুহূর্তেই ডানা মিলে দিল এই পরিবেশে। কারা কারা ঘুরে ঘুরে যাচ্ছে, যেতে চাইছে। এবার আমাদের রুমে ফেরার পালা। তবে হাঁটা নয়, আমাদের জন্য চলে এলো রিসর্টের ব্যাটারি চালিত বিশেষ গল্ফ কার্ট। সেই খোলা গাড়িতে চেপে ঝিরিঝিরি বৃষ্টির ছাট গায়ে মেখে পুরো রিসর্টটার চক্কর দেওয়া, আর সাথে 9 বন্ধুর অপরন্ত আড্ডা, হাসি আর ইয়ার্কি, সব মিলিয়ে পরিবেশটা সত্যি এক অনন্য মাত্রায় পৌঁছে গেল। ওয়াচ টাওয়ার না, ওয়াচ টাওয়ার না, ওয়াচ টাওয়ার না, ওটা ওয়াচ টাওয়ার না, হ্যাঁ ওটা কি যাও। আরে কেন বললে? বলছিলাম এই দেখো ফুল ফুল সমুদ্র, মাছ আছে না। হ্যাঁ, তোমরা চাইলে ঘুরতে, ওইদিকে পুল আছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে কোথায় পড়ে গেছে? দুটো পুল আছে, দুটো পুল আছে, দুটো পুল আছে, কেন আমরা আসছি পুলে। ওটার জন্য, ওটার জন্য অ্যাডভেঞ্চার। আরে এটা কি বার নিশান ঘুরে বেড়াচ্ছে। রেডি রেডি হও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোথায় রেডি? রেডি হও মানে সুইমিং পুলে নামতে হবে তো। এখানে তোমরা জিপ লাইনিং, ইনডোর গেম, জাম্পিং রয়েছে,
বডি ব্যালেন্স রয়েছে, এগুলো রয়েছে। এগুলোতে কত খরচা পড়ছে দাদা? ওই 700 টাকার মতো পড়বে। 700 টাকার মধ্যে হয়ে যাবে সব কটা, তাই তো? বাহ, মানে এগুলো অল প্যাকেজ নিলে 700-র মধ্যে কমপ্লিট হয়ে 700 যাবে। টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। ভেরি গুড। আর হ্যাঁ, আপনারা চাইলে রিসর্টের দেওয়া ফ্রিতে সাইকেল নিয়েও ঘুরে দেখতে পারেন পুরো চত্বরটা। সত্যি বলতে আদিম প্রকৃতি আর আধুনিক বিলাসিতার এমন অপূর্ব মেলবন্ধন আমার মনটা একদম ছুঁয়ে গেল এই পরিবেশে এসে। রাতের ডিনার সারতে যখন বাইরে পা রাখলাম, চারপাশের এই অন্ধকারের বুকে রিসর্টটাকে দেখে চোখ জোড়ানো তো দূর, রীতিমতন শিহরিত হতে হলো। রাতের ঘন অরণ্যের বুকে এমন গা ছমছমে অদ্ভুত এক সুন্দর রূপ, তা হয়তো সত্যি ভাষায় প্রকাশ করা অসম্ভব। সুস্বাদু নৈশভোজ শেষ করে অরণ্যের এই বুনো আবহাওয়াকে আরও একবার অনুভব করতে আমরা আবারও চড়ে বসলাম সেই ব্যাটারি চালিত গল্ফ কার্টে। রাতের নিস্তব্ধ আলো আধারিত পুরো রিসর্টটার চক্কর দেওয়া এ যেন এক অন্য জগতের অনুভূতি ছিল। সত্যি বলতে এই আস্থানার যেন প্রেমে পড়ে গেছিলাম আমরা সবাই। আদিম অরণ্য আর মায়াবী আলোর এই মেলবন্ধন আমাদের প্রত্যেকের মনকে এক অন্যরকম ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল। পরের দিন সকাল 11টা, অবশেষে ঘড়ির কাঁটা মনে করিয়ে দিল ঘরে ফেরার সময় এসে গেছে। মন না চাইলেও স্মৃতির থলিতে অজস্র ভালো লাগা কুড়িয়ে নিয়ে হোটেল সোনার বাংলাকে বিদায় জানানোর পালা এবার। তবে সফর কিন্তু এখানেই শেষ নয়। ফেরার পথে আমাদের পরবর্তী গন্তব্য মল্ল রাজাদের ঐতিহাসিক শহর বিষ্ণুপুর। শতাব্দীর পর শতাব্দী ধরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা টেরাকোটার পোড়ামাটির অলঙ্করণ, অনন্য স্থাপত্যের পোড়ামাটির মন্দির আর লাল মাটির সোদাগন্ধ, এক এক করে আমরা প্রত্যক্ষ করতে চললাম বিষ্ণুপুরের প্রতিটি দর্শনীয় স্থান। এটা বিষ্ণুপুর মন্দিরনগরে যে সকল মন্দিরগুলি আছে এগুলি সবগুলি ঘুরিয়ে দেখাতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগে। রেট হচ্ছে 400 থেকে 500 টাকার রেট। এটা প্রথমে হচ্ছে রাসমঞ্চ আছে, এটি 1600 খ্রিস্টাব্দে রাজা আম্বির মল্ল প্রতিষ্ঠা করেন। এটি দলমাদল কামান, এটি একটি ঐতিহাসিক কামান। এর সঙ্গে একটি ঐতিহাসিক ঘটনা জড়িত আছে। আমাদের বিষ্ণুপুরে যখন বর্গীহানা হয়, সেই বর্গীহানা ঠেকানোর জন্য আমাদের যে মদন মোহন আছে, মদন মোহন স্বয়ং বিগ্রহ যে আছে বেরিয়ে গিয়ে মন্দির থেকে এই কামানটি দাগেন এবং এই কামানের গলাতে সমস্ত সেনা হচ্ছে বিধ্বস্ত হয়ে যায়। এটা হচ্ছে ছিন্নমস্ত মন্দির, দশবিদ্যার এক বিদ্যা। এটা হচ্ছে কালাচাঁদ মন্দির। এর সামনে 2টো মন্দির আছে আরও, রাধা গোবিন্দ, রাধা মাধব। এটা হচ্ছে নন্দলাল। এর কোনো ঐতিহাসিক কাগজ দলিল বা পাথরে যে লেখা থাকে প্রস্তরলিপি কিছু পাওয়া যায়নি। তার পাশেই রয়েছে জোড়া মন্দির, যেখানে এখন বিখ্যাত হচ্ছে পোড়ামাটির হাট হয়। এই হাটটা কি এখনো বসছে? এটা হ্যাঁ, শনিবার রোববার 2 দিন বসে সপ্তাহে 3:30 থেকে 5টা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে শ্যামরায় পঞ্চরত্ন মন্দির। এটা হচ্ছে রঘুনাথ মল্ল প্রতিষ্ঠা করে। এটা হচ্ছে জোড়বাংলা, এটাও রঘুনাথ মল্ল। এটা রাজদরবার হচ্ছে প্রবেশ পথ, এন্ট্রান্স গেট, বড় পাথর দরজা, মাগড়া পাথরের তৈরি। এর পাশেই রয়েছে লালজি মন্দির, রাজা বীর সিংহ প্রতিষ্ঠা করেন। এটা মা মিনময়ীর মন্দির। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম যে আদি দুর্গা পূজা জগৎমল্লের হাত দিয়ে 997 খ্রিস্টাব্দে শুরু হয়। এর অপোজিট সাইডে আছে রাধেশ্যাম মন্দির, এতে বিগ্রহ আছে। কষ্টি পাথরের হচ্ছে কৃষ্ণ এবং অষ্টধাতুর রাধা আছে। এটি হচ্ছে সেই মদন মোহন মন্দির, যেটি এইমাত্র বললাম, এই দলমাদল কামান দেখেছিলাম। এই হচ্ছে মদন মোহন মন্দির। আর 7টি বাঁধের একটি বড় বাঁধ হচ্ছে লাল বাঁধ। এটি একটি ঘটনা, ঐতিহাসিক ঘটনা জড়িত আছে। আমাদের যে লালবাই ছিল, লালবাইকে এবং তার সন্তানকে মানে নৌকার মাঝ জলে নিয়ে যায়, নৌকা ডুবি করে মারা হয়। আর আছে সেটা এই জায়গাতেই। আর আছে আমাদের বিষ্ণুপুরে বিখ্যাত যে বালুচুরি শাড়ি আছে, তাঁতেই বাড়ি নিজস্ব। আর
কালীপুরের শাড়ি দেখতে হবে। ওখানে তোমরা সবসময় এবং শাঁখারি বাজারে যে মদনমোহন যে পাড়ায় অবস্থিত, সেই শাঁখারি বাজারে এই শাঁখের কাজ দেখতে হবে। আচ্ছা আচ্ছা আর হচ্ছে পোড়ামাটির কাজ, পোড়ামাটি। এগুলি বিখ্যাত। চলো আমরা তাহলে ওগুলোকে ঘুরে আসি, দেখে নিই। আর আমাদের টোটো নিতে আমাদের 300 করে পড়েছে, ঠিক আছে। আর আমরা বেরিয়ে চললাম টোটো করে, আমাদের গাড়ি এখানে রেখে দিলাম, কারণ রাস্তা বলছে ছোট আর এনারা পুরোটা জানে, তাই এনাদের সাথেই আমরা বেরোচ্ছি। চলো এবার রাস্তায় বাকিটা কথা হবে। বিষ্ণুপুরে পা রেখেই আমরা প্রথমেই চলে এলাম 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজবীর হাম্বিরের তৈরি অনন্য স্থাপত্য রাসমঞ্চে। পিরামিড আকৃতির এই বিশাল মণ্ডপটি গোটা ভারতের মধ্যে এক বিরল বিস্ময়। একসময় রাস উৎসবে বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণ বিগ্রহকে এনে রাখা হতো এই খিলান ঘেরা অলিন্দে। চলো 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 আমরা নেক্সট স্টপে চলে যাই। বিষ্ণুপুরের রাজা বীর হাম্বির, আচ্ছা উনি রাজলাতে প্রথম মানে যেটা রাসমঞ্চ গেলেন হ্যাঁ রাজবংশ। করেছিলেন। তারপরে আচ্ছা। হচ্ছে আপনার ওদের বংশ পরম্পরায় আরও আদার্স যারা এসেছিল তারা এক একজনকে এক একজন এক একটা মন্দির করে গেছেন এখানে, তাই তো? প্রায় 108টা মন্দির আছে বিষ্ণুপুরে। আচ্ছা। তার মধ্যে ওই কিছু হাতে গোনা মন্দির ভালো অবস্থায় আছে, বাকি অনেকগুলো ডেস্ট্রয় হয়ে গেছে বেশি, মানে নষ্টের পথেই একবার। অনেক মন্দির আছে আরও বিষ্ণুপুরের শেষ প্রান্তে, কারো পাড়ায়, কারো ঘরের কাছে। মানে আচ্ছা, আর এখন নিয়ম হয়েছে যে মানে মন্দিরের পাশে আর ঘর করা যাবে না, কিন্তু আগে তো থাকেনি। আর মন্দিরের সঙ্গে লাগোয়া ঘর করে দিই। ও আচ্ছা। সেই জায়গাগুলোতে এমন অবস্থা হেঁটে ছাড়া পেরানো যাবে না। ইতিহাসের পাতা উল্টে আমরা চলে এলাম দলমাদল কামানের সামনে। বিশাল এই লোহার কামানটি বর্গী আক্রমণের হাত থেকে বিষ্ণুপুরকে রক্ষা করতে মল্ল রাজারা ব্যবহার করেছিলেন এটি। লোককথায় কথিত আছে খোদ মদন মোহন নাকি এই কামান দেখে শত্রুদের পরাস্ত করেছিলেন। পুজো দিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ছিন্নমস্তক মন্দির, তাই তো? জয় মা ছিন্নমস্তক মন্দির। আমি খাইনি। এখানে তোমরা পুজো দেওয়ার সব সামগ্রীও পেয়ে যাবে। তো আমাদের সবাই পুজো দেওয়ার জন্য ভিতরে যাচ্ছে। ছিন্নমস্তা মন্দিরে পরম ভক্তিতে সবাই মিলে পুজো সেরে আমরা একে একে ঘুরে দেখলাম মল্লভূমের বুকে ছড়িয়ে থাকা প্রতিটি ঐতিহাসিক রত্ন। সতাই এখানে না এলে হয়তো জানতামই না আমরা মাটি কিভাবে রূপকথা হয়ে ওঠে, আর পোড়ামাটির ইটে কীভাবে নিখুঁত শিল্প ডানা মেলে। চারপাশের এই অপরূপ পরিবেশের মাঝে এক অনন্য ও অবসরণীয় অভিজ্ঞতার সাক্ষী হলাম আমরা সকলেই। বিষ্ণুপুরের প্রতিটি মন্দিরের ইটে ইটে লুকিয়ে আছে এক একটা ঐতিহাসিক রূপকথা। 997 খ্রিস্টাব্দে রাজা জগৎমল্ল স্বপ্ন আদেশ পেয়ে প্রতিষ্ঠা করেন এই মল্ল রাজপরিবারের কুলদেবী মা মৃন্ময়ী মন্দির। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আজও পুরো বিষ্ণুপুরের যে কোনো পুজো বা শুভ কাজের সূচনা হয় মা মৃন্ময়ীর আশীর্বাদ নিয়েই। আর এই প্রাচীন মন্দিরের পাশেই চোখ জুড়িয়ে দেয় 1758 খ্রিস্টাব্দের বিখ্যাত রাধাশ্যাম মন্দির। এটি মল্ল রাজাদের নির্মিত শেষ একরত্ন মন্দির, যার গম্বুজের নকশা আর দেওয়ালে পোড়ামাটি রাধাকৃষ্ণ গীতি খোদাইয়ের কাজ সত্যি দেখার মতো। বিষ্ণুপুরের অন্যতম আকর্ষণ গুমঘর আর মল্ল রাজবাড়ির সেই ঐতিহাসিক গড়দরজা ঘুরে দেখার পর অবশেষে শেষ হলো আমাদের বিষ্ণুপুর পরিক্রমা। অতীত আর বর্তমানে সুন্দর একটা মেলবন্ধন বুকে নিয়ে এবার আমরা সোজা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের এই ভালোবাসার সফরটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দেবেন,
আর আমাদের পরবর্তী সমস্ত নতুন পথের গল্পের সঙ্গী হতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। স্মৃতির থলিতে অজস্র আবেগ আর রোমাঞ্চ কুড়িয়ে নিয়ে রাত 10টা নাগাদ আমরা অবশেষে ফিরে এলাম আমাদের প্রিয় ঘরে। তবে এই এক রাত দুদিনের সফর আমাদের মনের কুঠিরে যে চিরস্থায়ী অমলিন ছাপ রেখে গেল তা সারা জীবন স্মৃতির ফ্রেমে বাধাই হয়ে থেকে যাবে।